এখন মনে করো যে জিনিসটা পড়াবো সেটা একটু ডিফিকাল্ট লাগতে পারে, বাট শিখতে হবে। আশা করি ডিফিকাল্ট লাগবে না, বাট দেখা যাক কি হয়। আমরা এর আগে একদিন কথা বলছি। ধরো তোমাকে একটা গাছে ঝুলাই দিলাম, তাহলে কি হবে? তোমার হাতের উপর কি কোনো বল কাজ করবে? জি। কোন বল কাজ করবে মনে আছে? খুবই কেমন ক্রিয়া। আহ তোমার উপর একটা টান টেনশন টান বল। লাগবে না? হুম হুম। টেনশন বল নাকি? টেনশন বল বা টান বল, অর্থাৎ যদি একটা একটা দেয়াল হয়, এখন তোমাকে তো ঝুলানো সম্ভব না, ধরো সিম্পলি আমি একটা বস্তু এখানে ঝুলাই দিলাম। তাহলে এই যে বস্তুটা একটা দেয়ালে ঝুলিয়ে দিলাম, অবশ্যই এটা একটা কি, দড়ি টাইপের কিছু একটা, তাই তো? জি। ইংলিশে এটাকে আমরা স্ট্রিং বলি, বাংলায় এটাকে রশি বা দড়ি বলতে পারো। Okay. এখন আমি কি এটুকু বললে কি খুব বেশি অন্যায় হবে যে এই যে বস্তুটা আছে, এই বস্তুটার নিচের দিকে একটা এমজি বল কাজ করছে, না। যেখানে এম হচ্ছে বস্তুর ভর। আর এই এমজি হচ্ছে বস্তুর বিপর্যস্তরণ। ওজন। বস্তুর ওজন। জি। আমরা এখন জি। এখন এই যে বস্তুর উপরে এম যে কাজ করছে, এখন বস্তুটাকে ওখান থেকে ছিঁড়ে পড়ে গেছে নাকি ওখানেই আছে, একদম স্থির ওখানে। আছে এবং স্থির আছে, তাই তো? জি। তাহলে আমি কি বলতে পারি কোন একটা জিনিস স্থির থাকে কখন? যখন উভয় দিক থেকে সমান বল প্রয়োগ করা হয়। কোন একটা বস্তুর জি। উপরে যদি উভয় দিক থেকে সমান বল প্রয়োগ করে, তাহলে সেই বস্তুটা সেখানে স্থির থাকে। তার মানে এম জি। যেহেতু ওখানে স্থির আছে, নিচের দিকে এম জি কাজ করছে, উপরের দিকেও তাহলে কোন একটা বল কাজ করছে, যার ফলে সে কি আছে ওখানে, স্থির। স্থির আছে। এবং এই যে উপরের দিকে যে বলটা কাজ করছে, এটাকে আমরা কি বলছিলাম? অভিলম্বন। টান বল। ও। অথবা তুমি কি বলতে পারো, টেনশন। টেন- এটা কি মানুষের টেনশন? না। না। তাহলে এই যে টান বলটা দেখো কোন দিকে কাজ করছে, বস্তুর উপরে, উপরের দিকে কাজ করছে, তাই তো? বস্তুকে উপরের দিকে টেনে টেনে ধরে রাখছে। আর এই এম যেটা কাজ করছে কার উপরে বলতো? নিচের দিকে। নিচের দিকে। কিন্তু এম জি কার উপর কাজ করছে, বস্তুর উপর না উপরে না দড়ির উপরে? দড়ির উপর। না। হ্যাঁ, দড়ির উপরে কাজ করছে, কোনো সমস্যা নেই, বাট আমাদের এখন পয়েন্ট অফ ফোকাস কি, আমাদের ফোকাস হচ্ছে বস্তুটা। আমাদের ফোকাস কে, বস্তুটা বা সিস্টেম কি, আমার বস্তুটা। তা আমার চিন্তা আছে বস্তুর উপর কি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি এই বস্তুকে আমরা বলছিলাম কি একটা পয়েন্ট ম্যাস বা বিন্দু ভর হিসেবে চিন্তা করব। তাই এটা একটা ডট দ্বারা প্রকাশ করছি, মনে আছে তো? জি। আচ্ছা, তাহলে আমি যদি একটা ডট ড্র করি, এটা হচ্ছে বস্তু। এর উপরের দিকে কাজ করছে কি, দড়িতে টানছে টেনশন বল টি দ্বারা, এবং নিচের দিকে কে টানছে, এমজি। এমজি টানছে। ওকে। তাহলে আমি কি বলতে পারি যে এখানে টি এর মান হবে এমজি এর সমান? জি। তাহলে এটা যদি তোমাকে কখনো বলে যে একটি বস্তুকে যদি একটা দড়িতে ঝোলা হয় দেওয়া হয়, তাহলে তার টান বল কত, টান বলকে আমি বের করতে পারবো। জি। বস্তুর ভর 10 কেজি দিলে তার 10 গুণ অভিকর্ষ ত্বরণ বের করলে, গুণ করলে কি হবে, তুমি টান বল পেয়ে যাবা। এখন এখানে কিছু কন্ডিশন আছে। এই যে মানে দড়িটা, দড়িটার দুটো জিনিস থাকা লাগবে। এক, দড়ির কোনো ভর থাকা যাবে না। না, আমরা যে পদার্থবিজ্ঞানে যে দড়িগুলো নিয়ে কাজ করব, তার কি থাকা যাবে না, কোনো ভর। ভর থাকা যাবে না। সেকেন্ড আর একটা জিনিস, সেটা হচ্ছে
মানে ইলাস্টিক হবে, মানে ইলাস্টিক বোঝো তো, যেটা টানলে হচ্ছে বড় ছোট হতে পারবে। জি। এটা এমন হবে না, একদম মানে ফিক্সড, রিজিড। রিজিডও না, আবার রডের মতন লো লো হবে না, মানে এটা মোড়ালে মরবে, বাট টানলে কি হবে না, লম্বা হবে না। অর্থাৎ ইলাস্টিসিটি, এই যে ধর্মটা আছে, যেটাকে আমরা বাংলায় কি বলি, স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপকতা বুঝছো তো, যে তোমার এই টানলে কি হবে না, লম্বা হবে না। জি। আচ্ছা, এত কন্ডিশনের দরকার নাই, বাদ দাও। তুমি সিম্পলি মনে রাখো, ভর থাকা যাবে না। এখন প্রশ্ন যদি একটু আরেকটু ডিফারেন্ট হয়, ধরো এটা সিলিং, এখানে একটা বস্তু, তার ভর হচ্ছে 20 কেজি। এই বস্তুর নিচে আর একটা বস্তু ঝুলিয়ে দিছি, এবং এর ভর হচ্ছে 10 কেজি। হ্যাঁ, বুঝতে পারছো তো? জি। এখন আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, দড়িতে টেনশন কত বা দড়িতে টান বল কত। এখন তুমি একটু নিজে ইউজুয়ালি চিন্তা করো, আমি অঙ্ক বাদ দিয়ে আগে। ধরো তুমি গাছের ডাল ধরে দাঁড়ায় আছো, মানে ঝুলে আছো, ঠিক আছে? তোমার কাছে জি। টান বল যা যা মনে হবে। এখন ওই ঝুলা অবস্থায় তোমার পা ধরে ধরে আরো একজন বন্ধু ঝুলে থাকে, তখন টান বল বেশি মনে হবে নাকি কম মনে হবে? কম। হুম? কম মনে হয়। আসলে কি, মানে বন্ধুর কম মনে হবে, কিন্তু আমার মানে মেলা মনে হবে। তোমারটা আমি জিজ্ঞাসা করছি, তোমার বন্ধু যাই হোক, মানে তোমার বন্ধু এখন তখন পিকচারে ছিল না, আমার তুমি ডাবল। জাস্ট ঝুলে আছো। জি, আমার ডাবল হয়। ডাবল হবে কিনা বলতে পারবো না, ডাবল হতে গেলে দুজনের ভর সেম হওয়া লাগবে, আমি তো ভর সেম বলি নাই। সো বাড়বে এই মানে আমার রেশিও। অনেক কষ্ট হয় আর কি। জি, বাড়বে। জি। তাহলে আমি কি বলতে পারি, এই যে এখানে যে দড়িখান আছে, যেই কাঁধে তুমি ধরে আছো, মানে তোমার হাত, এই দড়ি বলতে মিলে তোমার হাত, তোমার হাতের উপরে টেনশন বল আগে যা লাগতো তার চেয়ে অবশ্যই কি লাগবে, বেশি লাগবে। ডাবল। জি, বেশি। এবং তোমার বন্ধুর যা লাগবে, তোমার বন্ধুরও কি তোমার মতন লাগবে না কম বেশি লাগবে? কম লাগবে। কম লাগবে। তাহলে তোমার যে মানটা হবে, মানে উপরের দিকে যে মানটা পাবে, তোমার বন্ধু ধরে নিচের এই কি, এটা নিচেরটা তোমার বন্ধু আর এটা তুমি, তা দুজনের ক্ষেত্রে মান কি অবশ্যই সেম হবে? না। তাহলে তোমার তো যদি আমি T1 বলি, নিচেরটা অবশ্যই ডিফারেন্ট নাম হবে কি, টিটু। T2। এটা বুঝতে কি খুব বেশি অসুবিধা হয়েছে? না। না। তাহলে আমি কিন্তু একটা ইম্পর্টেন্ট মানে নোট লিখতে হবে, যে দড়ি দেখো, এই জায়গায় একটা দড়ি, এখানে একটা দড়ি, দড়ি কি কিন্তু এটা একটা দড়ি না? জি। সেম ভাবে এই জায়গায় একটা দড়ি, যখনই দেখবা দড়ি কাটা আছে, মানে দুটো ভিন্ন দড়ি, একটা দড়ি না, কয়টা দড়ি, দুইটা ভিন্ন দড়ি। দুইটা ভিন্ন দড়ি বা দুইটার বেশি, মানে একটা, একটা দড়ি না, এমন যদি হয় তাহলে টেনশন ভিন্ন হবে। মানে আমি এটা লিখতে চাচ্ছি যে দড়ি ভিন্ন তো টান ভিন্ন, দড়ি ভিন্ন হলে টান ভিন্ন হতে পারে, লেখা ভালো। কারণ অনেক সময় দেখা গেল বস্তুর ভর এমন ভাবে দিলে যে যেটা টান মানে টেনশন সেম হয়ে গেল, এমন হতে পারে। তো আমরা একটু সেফ থাকি। এখন আমি যদি বলি, তোমার হাতে যে টেনশন লাগে সেটা বের করতে কি পারবা? জি। কত হবে বলো তো? 30 mg। 30 = mg। কিন্তু এটা ভুলে যাচ্ছে না, তুমি কি শুধু কি তোমার ভরটা অনুভব করবা নাকি তোমার বন্ধুরটা অনুভব করবা? ও আচ্ছা। যে বন্ধুরটাও তাহলে T1 + T2 = mg। না না না, আমার মনে হয় তুমি 20 কেজি অনুভব করবা, 10 কেজি, দুইটা তুমি আর তোমার হাত অনুভব করবে। তার মানে ও। অবশ্যই এমন হওয়া উচিত, 20 কেজি, 10 কেজি, এর সাথে 9.8 গুণ হবে, মানে তোমাদের জি। ভর দুটো মানে যোগ হওয়া উচিত। জি। M1 + M2। মনে হয় হওয়া উচিত, তোমার কি লজিক কি বলে?
জি। লজিক কি এটাই বলে নাকি আমি ভুল বলছি কিছু? না, ঠিক আছে। আচ্ছা, কেন ঠিক আছে? কারণ তুমি যদি উপরে থাকো তোমার হাতের মনে হবে যে তোমার ভরটাও আছে, তোমার বন্ধুর ভরটাও আছে, তার মানে তোমাদের দুটো ভর কি করতে হবে, অ্যাড করতে হবে, মানে যোগ করতে হবে। তাই আমরা যোগ করে দিচ্ছি M1 + M2 × 9.8। T2 মানে এই যে এই দড়িটা এর কাছে কত মনে হবে? ওর কাছে মানে একটাই মনে হবে, ওরটা শুধু। ওরটা মনে হবে, তার মানে 10 × 9.8। রাইট। অবশ্যই এই মান তুমি মানে বের করতে পারবে ক্যালকুলেটরের মান বসিয়ে দিয়ে। জি। আচ্ছা, লাস্ট এই ধরনের একটা প্রবলেম দেখি। আলাদা করে। দেখতে পাচ্ছো? জি। তো ঈদ কবে হচ্ছে? মঙ্গলবার, না সোমবার, সোমবার। শিওর কোনটা? সোমবার। ও, আহ, সৌদি আরবে অনেক। কালকে হবে? জি। অনেকে বলছে হবে হবে না, হবে হবে না। আমি কি বলতে, না তুমি বলো, আমি লিখবো, তুমি বলো প্রথম। ওই এই জায়গায় যে বলটা অনুভব করছে সেটা কত হবে? এটা কত হবে? এটাকে T1 নাম দিই। 10 10 প্লাস হুম, গুড। 9। অর্থাৎ 5। হ্যাঁ, সাব্বাস। তিনটাই যোগ করতে হবে তাই তো? জি। আর T2 সমান কত হবে? 5 প্লাস 5 + 9.8। ঠিক আছে নাকি? জি। আচ্ছা, জি। তার সাথে কত গুণ? 9.8। 9.8। নিচেরটা? 2 প্লাস 9.8। 2 × 9.8। অবশ্যই সবগুলো যদি বল একক কি হবে? নিউটন। নিউটন। তাহলে আমি কি এই ধরনের অঙ্ক যদি আসে আমার মনে হয় ভয় করা উচিত না? না। ওকে। হুম। হুম। এটাকে আমরা বলছি দেয়াল বা ছাদ লেখা ভালো। ওকে। এখানে আচ্ছা, আর একটা বিষয় বলা যায়। দেখো, এই যে আমাদের এই সবুজটা দিয়ে খেয়াল করো, এই 10 কেজি ভরের বস্তুটা 20 কেজি ভরের বস্তুকে কত বল টানছে? T2 বল টানছে, তাই তো? জি। আমি কি নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী বলতে পারি যে 20 কেজি ভরের বস্তুকে 10 কেজি ভরের বস্তু নিচের দিকে সেম বলে টানছে? জি। আর নিউটনের সূত্র বলে কি, যে কি বলে, T2 মাইনাস T1। নিউটনের তৃতীয় সূত্র বলে যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আছে। জি। তাহলে কি আমি বলতে পারি T2 আর মানে 10 কেজি ভরের বস্তুর উপরে 20 কেজি ভরের বস্তুটা দড়ির সাহায্যে যেই বলে টান দিচ্ছে উপরের দিকে, 10 কেজি ভরের বস্তু 20 কেজি ভরের বস্তুকে সেম বলে নিচের দিকে টান দিচ্ছে। জি। অবশ্যই দিক ভিন্ন, বাট মান দুটো কি হবে? বিপরীত। এ, মান মান দুটো দুটো সেম। same। এখানে একটা জরুরি বিষয় আছে, এখানে কিন্তু দড়িটা ইম্পর্টেন্ট। কারণ এখানে দড়ির সাহায্যে বল প্রয়োগ করছে, এখানে বলে সরাসরি নিউটন সূত্র কাজ করে না, এখানে দড়িকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করা হয়, ভাগ করে প্রত্যেকটা অণু পরমাণুর ক্ষেত্রে এটা হিসাব করা হয়, বাট আমরা তো কমপ্লিকেটেড জিনিস যাচ্ছি না এখন। এগুলো করাতাম না, বাট করাচ্ছি কারণ কয়েকবার দেখছি বোর্ডে প্রশ্ন আসছে একটু ডিফিকাল্ট। এগুলো তোমাদের সিলেবাসে নাই, বাট তাও করাতে হচ্ছে, কিছু করার নাই। আর কোনো এখন বোর্ড না দিক, যত বোর্ড দেবে। হ্যাঁ, তুমি দেখো এমন কিছু প্রশ্ন আছে। এখন আমি তো কথা হচ্ছে রিস্ক নেওয়া যাবে না, আর আগে থেকে এই যে জিনিসগুলো জেনে গেলে না, তোমার কলেজে যে অনেকটা ইজি হবে এগুলো ধরতে। কারণ কলেজে যে সেম জিনিসই দেখবা।
হয়তো বা এখন একটু কষ্ট লাগতে পারে। জি। আচ্ছা। আহ, পুলি দেখছো, পুলি? এই যে দড়ি দিয়ে মানে বস্তু টানা হয়, এই কেমন দেখানো যায়, উম অনেকটা এমন গোল হয়। এই পাশে একটা বস্তু মনে করে বেঁধে দিলাম, এখান থেকে হাত দিয়ে টানে, নিচে মুখে আর বস্তু কোনো উপর মুখ করে, ওই যে ও আচ্ছা যেমন আচ্ছা হচ্ছে আচ্ছা, জি। পানি তোলা হ্যাঁ হয় হ্যাঁ। আগে, ওকে কি বলে? ওটাকে নলকূপ। কি বলো? হ্যাঁ, কিন্তু ওর আর একটা সুন্দর নাম আছে, গির্জা নাকি এই টাইপের নাম আছে একটা। জি। ওই যে ওখানে যে পানি তোলো, ওখানে দেখবা একটা হুম। মানে জিনিস ওই ঘোলে, উপরে উপরে ঘুরে, কি আছে, জি। এরকম সিস্টেম ওটাকে আছে। বলে জি, ওটাকে বলে পুলি বলে। কি বলে? কুলি। PULLY। আমি অবশ্য ছবি নিয়ে আসতে চাইছিলাম, বাট আমার খেয়াল নাই। আমি ছবি বানাইছিলাম বছর খানিক আগে, যখন কলেজে পড়ানোর জন্য প্রিপারেশন নিছিলাম, তখন বানাইছিলাম। যাই হোক, এখন মনে নাই, পরে দেখাই দেবো। আচ্ছা, জিনিসটা অনেকটা এমন, ঠিক আছে? আমরা এইভাবে ছবি আঁকবো, এবং এটাকে দেখবো একটা ছাদের সাথে যুক্ত করা থাকে সাধারণত। এখন আমার তো মানে ছবিতে 3D না, তো আমরা এইভাবে জাস্ট দেখাই দিলাম সিম্পলি, যেমন ছাদের সাথে কি আছে, জয়েন দেওয়া আছে, আর এখানে এটা কি, দড়ি, এটা কি, পুলি, তাই তো? জি। এখন এখানে জরুরি বিষয়, এই যে পুলি মানে যে যার মধ্যে দিয়ে দড়িখান আসবে যাবে, এই দড়ি এবং হচ্ছে তোমার পুলির মধ্যে কোনো ঘর্ষণ আমরা আপাতত চিন্তা করবো না, কারণ ঘর্ষণ থাকলে আমাদের হিসাব নিকাশ করা জটিল হয়ে যায়। তো আমরা চিন্তা করবো কি, এর মধ্যে কোনো কি নেই, ঘর্ষণ। ঘর্ষণ নেই। তাহলে পুলি ও দড়ির মধ্যে কোনো ঘর্ষণ নেই, ভালো কথা। তাহলে তখন যখন তুমি দড়িকে নিচের দিকে টানবা, অবশ্যই দড়িকান কি একটা সেম দড়ি না, নাকি দড়ি ভিন্ন? সেম দড়ি। একটাই তো দড়ি, তার মানে অবশ্যই বস্তুকান, বস্তু কোন দিকে যাচ্ছে, নিচের দিকে এমজি বল কাজ করছে। জি। আচ্ছা, বস্তুর উপর এমজি কাজ করে, অবশ্যই দড়ির উপরে উপরের দিকে কোন বল কাজ করছে? টেনশন বল। টেনশন বল কাজ করছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে আমরা বলি এই সবুজটা হচ্ছে টেনশন বল। এখন যেহেতু দড়ি সব জায়গায় টান বল কি হবে, অবশ্যই সেম হবে না, নাকি ভিন্ন হবে? সেম। সেম হবে। আর এই যে টেনশন বলটা কে দিচ্ছে, এই দড়ির উপর প্রয়োগ করছে কে? মানে মানুষটা। দড়িটাকে মানুষটা, তাহলে মানুষটাও কি সেম বলে ওই দড়িটাকে টানছে, এমন বলতে পারি? জি। আচ্ছা, তার মানে সব জায়গায় বল কি হবে, সেম হবে। ওকে। জি। আচ্ছা, এখন যদি আমরা একটু সিনারিও, নতুন একটু সিনারিও নিয়ে আসি। এটা বেশি মোটা হয়ে গেল। না, আগে সহজতে আসি। বাড়ি অঙ্কন করছিলে? আমি মানে খেয়াল করিনি আমি। ক্লাস শেষে করে দেবো মানে। আচ্ছা, ট্রাই করো। ফোন কি কার কাছ থাকে নাকি? এখন আপুর কাছে থাকছে। আর ও, আমি পড়াই গেছিলাম তো চোট কাটতে। ও, আর বলছো কোনো কি নেই, বললে তো না, ফিলিংস নেই? তারপরে চোলটা কাটতে হবে। আর ঈদের বাজার টাজার করে নিয়ে আসলাম। ও, যাক, কি যে কি করছি। আচ্ছা, এর পুলি ধরো, এখানে একটা বস্তু ঝুলানো আছে, এখানে একটা বস্তু ঝুলানো আছে,
এর ভর মনে করো 10 কেজি, এর ভর মনে করো 20 কেজি। এখন আমার এখানে একটা প্রশ্ন আছে, একটু ভাব, হ্যাঁ। হুম। এ একটা বস্তুর সাথে এ একটা বস্তু জুড়ে দিছি, অবশ্যই বস্তুগুলো মানে মাঝখানে যে দড়িকান, দড়িকান কি হবে না রাবারের মতন টানলে লম্বা হবে না। না। এখন তুমি যদি এই সামনের বস্তুটাকে যদি যদি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলে, সামনের বস্তুটা যদি 5 মিটার পার সেকেন্ড ত্বরণে চলে, অবশ্যই দড়িকানো সেম ত্বরণে চলবে। নাকি এমন হবে যে বস্তু সামনে চলে যাবে দড়িকান থেকে যাবে, এমন হবে কি? না না। অবশ্যই, যেহেতু দড়িকান কি, অবশ্যই স্ট্রেস হবে না, মানে কি বলে, রাবারের মতন লম্বা ছোট হবে না। ফলে কি, হুম। বস্তু যাবে, চলে সাথে যাবে। দড়িটাও। এখন তাহলে জি। প্রথম বস্তুর মধ্যে যে ত্বরণটা, দ্বিতীয় বস্তুর মধ্যে ত্বরণের মান কি সেম হবে নাকি ভিন্ন হবে? সেম হবে। সেম হবে, কারণ কি এটা একই সাথে কানেক্টেড বস্তু, একই সাথে জি। কানেক্টেড। কানেক্টেড। তাহলে মানে যদি প্রথমটার ত্বরণ যদি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, দ্বিতীয়টার ত্বরণ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। এবং এই যে ধরনের সিস্টেমটাকে বলা হয় কনস্ট্রেন। নাম মনে রাখার কোনো দরকার নেই, এটা আমি ফাও ফাও লিখছি মনে করো। ভাল লাগলে মনে রেখো, না রাখলে না রেখো। কনস্ট্রেন্ট বোঝায় হচ্ছে কোন একটা বস্তুর গতিকে রেস্ট্রিক্টেড করে দেওয়া, বা কোন একটা গতিকে হচ্ছে তোমার, হ্যাঁ, দরকার নেই, তুমি বুঝবা না এখন। আমি যদি এখন ডিগ্রি অফ ফ্রিডম ফ্রিডম নিয়ে এসে বুঝবেন না, সিম্পলি মাথায় রাখো। ওকে। এখন আমার যেটা কথা, এটা যদি 20 কেজি ভরের বস্তু হয়, আর এটা যদি 10 কেজি ভরের বস্তু হয়, আমাকে একটু বলো তো, 20 কেজি ভরের বস্তুর উপরে ওজন বেশি নাকি 10 কেজি ভরের বস্তুর উপর ওজন বেশি? 10 কেজি ভরের উপর। হম, ওজন কি যেন? ওজন বল। ওজন আছে বল। আচ্ছা ঠিক আছে, ওজন ডব্লিউ সমান কি লিখি যেন? এমসি। mg। তাহলে যার এম বা বেশি তার অবশ্যই ওজনও কি হবে? বেশি। বেশি। তাহলে এখানে 20 কেজি ওজন ভর বেশি নাকি 10 কেজির ভর বেশি? মানে বুঝেছি, কিন্তু বলার ইয়েটা অন্যরকম। আচ্ছা, তাহলে যেহেতু ভর বেশি 20 কেজি, তার মানে কোন বস্তুর উপরে বল বেশি কাজ করছে? 20 কেজি। 20 কেজির উপরে। তাহলে 20 কেজির উপর যদি আমি ধরি যে উম, বল কাজ করছে কত ধরলাম, W1, তাই তো? জি। আর 10 কেজির উপর কাজ করছে কত, বিশ ধরলাম কেজি W2। যেখানে W1 সমান হবে কি, 20 × 9.8। এখানে W2 সমান কত হবে, 10 × 9 পয়েন্ট। ওকে। জি। এবার আমাকে একটু বলো, এই বস্তুর উপর কি উপর দিকে টেনশন বল কাজ করছে? জি। এখানে যে টেনশন কাজ করবে, এই বস্তুর উপর কি টেনশন সেম কাজ করবে না ভিন্ন করবে? ভিন্ন। হ্যাঁ, ভিন্ন। কেন? দড়ি ভিন্ন কি? না। দড়ি একটা হলে টেনশন করা হবে। একটাই। তাহলে এর উপর যে টি লাগে, এর উপরে কত লাগবে? সেম। হ্যাঁ, তোমার মনে হতে পারে এটা যে 20 কেজি, আমরা তো দেখলাম এই যে এখানে যে টি সমান হয় mg, এখানে তো তাহলে টি সমান হবে W1, এই টি সমান হবে W2, কেমন কেমন হয়ে যাচ্ছে না? তার মানে হচ্ছে ভিন্ন, তাই তো? কিন্তু আমার কাছে যে 10 কেজি হ্যাঁ, ওজন কম। না, এখানে কাহিনী আরেকটু আছে, সেটা হচ্ছে বস্তুটা যেভাবে রাখা আছে ওইভাবে কি থাকবে, নাকি 20 কেজি ভরে বস্তুটা নিচে মুখে পড়া শুরু করবে? জি, নিচে আমাকে পড়া করবে। দশ তার মানে কেজিটা এইখান কি নেই, এটা কি নেই, এটা আছে সাম্য অবস্থায় নেই। সাম্য অবস্থা বলতে কি, ওর উপর যতগুলো বল লাগছিল সবগুলো বল কি করছে, পরস্পরকে এটা শূন্য করে ফেলছিল, এটা কি শূন্য হচ্ছে? না। শূন্য হচ্ছে না কিন্তু। ফলে কি হবে,
আমরা বুঝতে পারছি বস্তুকান কোন দিকে পড়বে, 20 কেজির দিকে পড়বে নাকি 10 কেজির দিকে পড়বে, মানে বস্তুটা বিশ এই কেজির দিকে দিকে। পড়বে নাকি এই দিকে পড়বে। 20 কেজির দিকে আমরা পড়বে। জানি জি ভর যেই দিকে বেশি সেই দিকে বস্তুকান মানে পড়ে, তাই তো? তাহলে বিশ জি। কেজি নিচের দিকে পড়বে, আর 10 কেজি কোন দিকে যাবে? উপর দিকে। উপরের দিকে। এবার আসবে ত্বরণের কাহিনী। আমরা কি বলতে পারি 20 কেজি যে ত্বরণের নিচে পড়বে, 10 কেজি একদম সেম ত্বরণের উপরে উঠবে? জি। পাশে যেখানে বুঝলাম সেখান থেকে বুঝ, সেম লজিক। তাহলে 20 কেজি যে ত্বরণের নিচে নামবে, 10 কেজি সেই ত্বরণের উপরে উঠবে। আমার পরীক্ষায় উঠবে। সাধারণত বলে ত্বরণের মান নির্ণয় করো। পরীক্ষায় বলে কার মান বের করতে। ত্বরণের মান। আমরা জাস্ট এখন সিচুয়েশন দেখছি যে সিচুয়েশন কেমন হবে, প্রশ্ন যা আছে আমরা সব সলভ করতে পারবো, আগে সিচুয়েশন বুঝি। ওকে, এখন বলো। আমরা প্রথমে বলছি, আবারও বলছি যে আমাদের এখানে 100, আজকে বলি না হয়তো বা, ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে একটা কথা বলছিলাম, মনে আছে? ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে কিছুই না, তোমার যে বস্তুটা থাকবে সেই বস্তুটাকে একটা বিন্দু হিসেবে কনসিডার করবা, এবং ওই বস্তুর উপর যতগুলো বল কাজ করবে সেগুলো লিখবা। আমি যদি এটাকে যদি 20 কেজি ভরের বস্তুকান ধরে নিই, এই ডটটাকে, তাহলে এই ডটের উপরে নিচের দিকে একটা বল কাজ করছে, সেটা হচ্ছে W1, আর উপরের দিকে একটা বল কাজ করছে, টেনশন। এখন অবশ্যই W1 এর মান কি টির চেয়ে বেশি, ফলেই তো আমি যদি বলি, আমরা যদি সিম্পল লজিক থেকে নিয়ে আসি, যে 20 কেজি ভরের বস্তুর উপর লব্ধি বল কত বা মোট বল কত বের করতে পারবা? লব্ধি বলের কত কত মনে আছে? জি। এফ নেট সমান কি লিখবো? এম এ। এম এ, অবশ্যই এম এ। এখন এম এম বলতে এটা কোন এম? 20 কেজি। ও, 20 কেজি যে বস্তু নিয়ে আমরা কথা বলছি। এখন এফ নেটের মানটা কত হবে বলো তো? বস্তুটা পড়ছে কোন দিকে, নিচে। তার মানে অবশ্যই নিচের দিকে বল বেশি। জি। তার মানে অবশ্যই W1 এর মান বেশি। জি। আমরা শিখলাম কি বড়টা থেকে সবসময় কি করতে হয়, ছোটটা বিয়োগ করতে হয়। বিয়োগ। W1 থেকে টি বিয়োগ করলাম, W1 থেকে, টি বিয়োগ করলাম। এফ নেট পেলাম। তাহলে এফ নেট পেয়ে গেছি সমান এম এ। লিখলে মানে কোনো ভুল কিছু লিখিনি? না। আচ্ছা, আমি তো W1 লিখি একটু। আচ্ছা, সেম ভাবে আমি কি বলতে পারি, এখানে একটা 10 কেজি ভরের একটা বস্তু ছিল, ছিল তো? জি। এর উপরে এই যে এখানে যেটা, মানে ওই যে ফ্রি বডি ডায়াগ্রাম সিস্টেম হচ্ছে, প্রথমে ওই বস্তুকানকে একটা ডট দ্বারা প্রকাশ করতে হবে, তার উপরে ওর উপর যতগুলো বল কাজ করছে সে বলগুলো সব আঁকতে হবে। এমনকি একটা অ্যাক্সিস সিস্টেম আঁকতে আমাদের দরকার নেই আপাতত, সাধারণ সিম্পল প্রবলেম। এখন এই যে 10 কেজি ভরের বস্তুর উপরে কত বল কাজ করছে উপরের দিকে? টি। টি। নিচের দিকে ডাব্লিউ এম জি। W2 এর মান হবে mg, এম জি। বা 10 × 9.8, তাই তো? জি। তাহলে আমি যদি লিখতাম 10 কেজি ভরের বস্তুর ওপর লব্ধি বল, তাহলে কি করতাম? এফ নেট সমান কি লিখবো? এম এ। এম এ। এখানে এফ নেট বলতে কত? ডাব্লিউ টু মাইনাস টি। জি না, আবার একটু মানে আমি ভেক্টর পড়াইনি তো সেদিন আমি অত গভীরে যাচ্ছি না। সিম্পলি বলবো বস্তু যাচ্ছে কোন দিকে, নিচের দশ দিকে। কেজি ভরে বস্তু, 10 কেজি ভরে বস্তু কান উপরের দিকে। উপরের দিকে, তার মানে অবশ্যই কোন একটা বস্তু উপরের দিকে কখন যায়, যখন উপরের দিকে কি বেশি, ভর বেশি। উপরের দিকে বল বেশি। বল বল বল। জি।
যেহেতু 10 কেজি ভর বস্তু উপরে যাচ্ছে, অর্থাৎ 10 কেজি ভরের উপরে উপরের দিকে বল বেশি, তার মানে বল বেশি। অবশ্যই উপরের দিকে কোন বল কাজ করছে? টেনশন বল। টেনশন। তাহলে আমি কি এখানে টি মাইনাস ডব্লিউ টু লিখবো? কারণ কি ডব্লিউ টুর মান অবশ্যই টি থেকে ছোট হওয়া লাগবে, যেহেতু বস্তুটা উপরের দিকে যাচ্ছে। ও আচ্ছা। জি। আমি কিন্তু ফর আরো একটু ভালো করে লিখে দিই, যে এটা 20 ইন্টু এ, আর এটা হবে 10 ইন্টু এ। আমি কি বোঝাইতে পারছি? জি জি জি। এই এবারে সিস্টেমটা দশ, সলভ করে, হ্যাঁ বলো। 10টা পাশে নিলেই তো এ পাওয়া যাবে। জি। এখন এই সিস্টেমটা সলভ করলে আমরা দুইটা জিনিসের মান পাওয়া সম্ভব। দেখো, প্রথম কথা, ডব্লিউ ওয়ান এর মান কি আমি জানি, জি ডব্লিউ টু এর মান কি আমি জানি। জি। আমার মান জানি না কার কার? এ এর মান, আর কার মান জানি না? এম। হ্যাঁ, ভর নাই। ভরের মান তো জানি, 10 কেজি 20 কেজি। ও জি জি। তাহলে দুটো টি এর জানি মান তাহলে। জানি না। টি এর মান কি জানো? এর মান আপনার টি সমান কি ডব্লিউ ওয়ান হবে, বা টি সমান কি ডব্লিউ টু হবে? তেইশ মানে টি এম জি সমান হবে। হবে কি? কেন হবে? এর দুটো কি হবে? না হবে না। কারণ তুমি বলেই দিছো কি, যে টি সে ডব্লিউ ওয়ান বড়, এই জন্য নিচের দিকে পড়ছে। কারণ অবশ্যই দুটো সমান হওয়া সম্ভব। না মানে ডব্লিউ টু সমান হওয়া সম্ভব। না। জি। এখানে সমান তখনই হবে যখন বস্তুখান কি আছে, স্থির আছে, যেমন আমাদের প্রথম কেসে, দ্বিতীয় জি কেসে, তৃতীয় কেসে, এখানে কোনো কি নেই, বস্তু চলমান নেই, স্থির যেখানে সেখানে আছে। তখন টি সমান এমজি, বা ওজনের সমান হবে। বুঝলেন? জি। আচ্ছা। তাহলে আমার দেখো মান জানি না কয়টা জিনিসের, দুইটা। একটা টি এর মান জানি না, আর একটা এর মান জানি না। আর আমরা কোনো একদিন বলে আসছি যে যেই কয়টা চলকের মান অজানা, চলকের মান অজানা, সেই কয়টা আমার কি জানা থাকা লাগবে? সে কয়টা কি থাকা লাগবে? সমীকরণ থাকা লাগবে, যদি সেই জায়গা থেকে আমি মান বের করতে চাই। আমি ভালো করে বলি, যদি আমার তিনটা মান বের করতে হয়, ধরো আমার একটা সমীকরণ দেওয়া আছে, এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে। এর অর্থ কি, আমার এক্স এর মানও দেওয়া থাকা লাগবে, মানে এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান বের করার জন্য তিনটা সমীকরণ দেওয়া থাকা লাগবে। ওই যে তোমরা সমীকরণ সমাধান করেছো না, অপনয়ন, প্রতিস্থাপন আর গুণন, জি। ওই যে ওই সময় দেখবা তোমার সাধারণত প্রশ্নে এক্স ওয়াই থাকতো, এবং এক্স ওয়াই এর মান বের করার জন্য কয়টা সমীকরণ দেওয়া থাকতো? দুইটা। দুইটা। কারণ কি, তোমার অজানা চলকের অজানা চলক আছে কয়টা? দুইটা। যেহেতু অজানা চলক আছে দুইটা, তাই সমীকরণ থাকে দুইটা। যদি কোনোদিন দেখো অজানা চলক আছে তিনটা এবং সমীকরণ আছে দুইটা, এর অর্থ তুমি অবশ্যই কমপ্লিটলি সবগুলো চলকের মান বের করতে পারবা না। অবশ্যই পারবা না। তাই চলক যে কয়টা থাকবে অবশ্যই সমীকরণ সেগুলো বানানোর ট্রাই করতে হবে। যদি না হয় তার মানে বুঝতে হবে যে সরাসরি মান বের করা সম্ভব না। কথা ক্লিয়ার? জি। এখানে দেখো আমার তিনটা মানে দুটো সমীকরণ দেওয়া আছে, দুটো চলক আছে, তার মানে অবশ্যই আমি কি সমীকরণের টি আর এর মান বের করতে পারবো। পারবো। তাহলে আমি দেখো, এটাকে যদি প্রথম সমীকরণ দিই, এটাকে যদি দ্বিতীয় সমীকরণ দিই, তুমি কোন পদ্ধতি সলভ করবা? আমি প্রতিস্থাপনই করি। জি। তাহলে প্রতিস্থাপন করলে আমি 1 নম্বর সমীকরণটাকে কি লিখতে পারি? নম্বর সমীকরণ থেকে টি এর মান বের করে নিতে হবে না ডাবল। হ্যাঁ, টি এর মান বের করে নিই। টি সমান লিখতে পারছি কি, এই 20 এটা এই পাশে বাড়াই দিই। মানে আমি যদি একটু সুন্দর করে লিখি, ডব্লু ওয়ান, ডব্লু ওয়ান মানে কত? 20 × 9.8, তাই তো? জি। আমি 9.8 কে সহজে লেখার জন্য 20 × জি লিখলাম। 9.8 দশমিক কেমন ভালো লাগবে না? মাইনাস, এই যে 20 এই পাশে এসে কি হয়ে যাবে, -20। ভাগ। ও জি।
যোগ আকারে আছে, এবার শেষে বিয়োগ হয়ে গেছে। জি। আর এই যে মাইনাস টি, ওই পাশে কি হয়ে যাবে, সমানের পাশে প্লাস টি। টি এর মান পেয়ে গেলাম। জি। এই টি এর মান যেটা পাইছি, এটা কি 2 নম্বর সমীকরণে বসে দিই? জি। দিলে দেখো আমি কি পাচ্ছি, বসে দিলাম কিন্তু। 20g -20a -W2 এর মান কত? টেন 10 যে লিখি, ইন্টু হ্যাঁ, সমান লেখা যায় কি 10 × a। দেখো তো, আমার বের করতে হবে কার মান, a এর মান না? জি। তো a এর মান বের করতে গেলে কি এই 20a যে পদটা আছে, এই পদটাকে অবশ্যই 10 এর পাশে নিয়ে যেতে হবে। জি। তাহলে আমার কি এখানে দেখো তো, আর একটা জিনিস কি করা যায়, 20g থেকে 10g বাদ দিলে কয়টা জি থাকে? 10 জি। 10, 10g। আর এই -20 ওই ওই পাশে চলে গেল, তাহলে 10 30-এ। + 20, তাহলে 30। একবার লিখলাম কিন্তু। জি। তাহলে এ সমান কত হচ্ছে? এই সমান ওই 3 হচ্ছে আমার। 10g/30, অর্থাৎ 0 0 কাটা g/3। এর মান কত, বুঝতে পারছো তো? জি। জি এর মান 9.8, তাহলে 3 টু সামথিং। হ্যাঁ, 3 পয়েন্ট সামথিং আসবে না, দরকার নেই, ওটা তুমি বের করে নিও। 9.8/3 মিটার/সেকেন্ড স্কোয়ার। এইবার এই মানটা কি তুমি বসে দিতে পারবা? জি। 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ। সরি, 1 নম্বর। 1 নম্বর, অবশ্যই 2 নম্বরে বসালেও হবে, 2 নম্বরে বসালেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে টি এর মান কত হবে যদি এখানে বসে দাও? আমি কিন্তু সুন্দরভাবে লিখছি না, আমি আশা করি তুমি লিখতে পারো। জি। 3 নম্বর। আমি 3। তাহলে 20 × 9.8 প্লাস, সরি প্লাস না, কি হবে, মাইনাস 20 × জি বাই থ্রি মানে কত, 9.8/3। এটা কার মান হবে, টানের মান। টি এর মান। বুঝতে পারছো কি? জি। কোন জায়গা বোঝানো দরকার আছে কি আবার রিপিট করার? না। শিওর? 9.8 সাথে 3 গুণ হবে না? ভাগ হবে, এই যে এখানে ও, জি তার মানে ভাগ আপনার থ্রি গড়াই সরে সেই 3 আসছে। জি। হ্যাঁ, 3 পয়েন্ট সামথিং আসছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা বাড়ি কাজ দিয়ে দিই। জি।